আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে বলতে গেলে আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়া বাংলাদেশের একটা রাজনীতিক দল, তাদের নিয়ে আমার কথা বলা লাগে। 5ই আগস্টের পরে একটা দলের আমির সে বলল যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রেখে আমরা এই দেশে রাজনীতি করতে চাই। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা রাজনৈতিক দলের নেতা বলল ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রেখে আমরা রাজনীতি করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, এই দেশের বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে যারা এত বছর জিম্মি করে রেখেছিল এবং যাদের নেতৃত্বে এই দেশে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হয়েছিল, যারা এই দেশটাকে তাদের অঙ্গরাজ্যের মতো মনে করেছিল এবং এই দেশের জনগণের উপর একটি স্বৈরা শাসককে চাপিয়ে রেখেছিল, সে হাসিনা নামক সরকার এবং তার সহযোগী সহযোদ্ধাদের একটি রাষ্ট্র আশ্রয় প্রশ্রয় রেখেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এবং একটা দলের নেতা যদি বলে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রেখে আমরা রাজনীতি করতে চাই, তাহলে বুঝতে হবে এই যে আওয়ামী লীগের যে প্রোগ্রাম, এর পিছনে আসলে কাদের হাত। পাশাপাশি আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসা আরেকটি সংগঠন আমি নিজ চোখে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সময় এই ছেলেগুলো, প্রতিটা ছেলে ছাত্রলীগের মিছিল মিটিং এ সোচ্চার ছিল। আমরা নিজেও মধুতে টিএসসিতে অনেক মার খেয়েছি, অনেক হামলার শিকার হয়েছি ছাত্রলীগের, এটা অবশ্যই সবাই জানেন, আপনারাও জানেন। এই ছেলেগুলো ওই সময় ছাত্রলীগের নেতৃত্বে ছিল এবং তারা এখন শিবিরের কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ অমুক সংগঠনের অমুক সদস্য। ঠিক আছে, তো এই যে আওয়ামী লীগকে ধারণ করে লালন করে কারা? এই আন্ডারগ্রাউন্ড থেকে বেরোয় আসে একটি রাজনৈতিক দল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছাত্রলীগ করা, সেক্রেটারি ছাত্রলীগ করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেক্রেটারি ছাত্রলীগ করা। আপনি মনে করেন যদি 5ই আগস্ট যদি স্বৈরাচারের শেখ হাসিনার পতন না হইতো, তাহলে এই যে ছাত্রলীগের ছায়াতলে যারা ছিল আজকে শিবিরের নেতা বা জামাতের নেতা, এরা কিন্তু ঠিকই ভালো থাকতো। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমাদের অবস্থা কিন্তু বাংলাদেশে থাকতো না। আর আমি তো বিশেষ করে মোহাম্মদপুরের মতো জায়গায় আমি নেতৃত্ব দিয়েছি, আমার চোখের সামনে প্রায় 11টার মতো লাশ সেখানে পড়েছিল, হয়তো আমি কপাল গুনে বেঁচে গেলাম। আমি তো মনে হয় না আমি আর 5 তারিখ থেকে 10 তারিখ এই পর্যন্ত আমি থাকতে পারতাম কিনা সন্দেহ আছে, কারণ যমুনা টিভিতে আমি ব্যাপক ভাইরাল ছিলাম। আমি কিন্তু গুমের শিকার হইতাম, শুধু আমি না, জাতীয়তাবাদী দলের অনেক আদর্শিক নেতারা কিন্তু গুমের শিকার হইত। ঠিক আছে, সেই জায়গা থেকে এই আন্ডারগ্রাউন্ড দলটা কিন্তু বেঁচে যেত। আর ওনাদের সর্বোচ্চ নেতা যেহেতু বলে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করে আমরা রাজনীতি করতে চাই, তাহলে এই যে আওয়ামী লীগ মাঠে আসলো তার নেপথ্যে কারা, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এবং আওয়ামী লীগের সাথে প্রায় তাদের ব্যাপক সখ্যতা, বিভিন্ন মিটিং মিছিলে আগের সাবেক আওয়ামী লীগ নেতারা দেখি এখন তাদের আশেপাশে আছে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ভাইরাল। সো আওয়ামী লীগ এই মিছিল মিটিং করলে হয়তো একটা দলের লাভ, যদিও তারা মুখে বলে জামাত ইসলাম, আমি আসলে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক আমি দেখি না। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক দেখি না। ইসলামের নাম বিক্রি করে তারা বাংলাদেশটাকে নামক রাষ্ট্রটাকে একটু জঙ্গিবাদ, মৌলবাদ এবং উগ্রবাদী ও সাম্প্রদায়িক শক্তির দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সকল মানুষের দেশ, এখানে যার যার ধর্ম শেষে পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাম্প্রদায়িক শক্তির দিকে এই দেশ নিয়ে যাওয়া যাবে না। আজকে ক্ষমতার জন্য 5ই আগস্টের পরে যারা ব্যাংক দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, বাড়ি দখল করে, তারা নাকি জামাত ইসলাম। জামাত ইসলামের সর্বোচ্চ নেতাই সে ইন্ডিয়ার সাথে আতাত করে এবং বলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রেখে আমরা রাজনীতি করতে চাই। তাহলে আওয়ামী লীগের প্রোগ্রাম, জামাতের বেনিফিট, সুতরাং বিএনপি কখনই আওয়ামী লীগের সাথে আপোষ করবে না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। আপনি আওয়ামী লীগকে যে স্বৈরাচার বললেন, এই স্বৈরাচারকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু নির্বাচন করার কথা বলেন, এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, আমরা কিন্তু দেখেছি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহের কাছে খুব নতজানু হয়ে বসে ছবি এভাবে কিন্তু ভাইরাল হয়েছেন। ভারতের সাথে সম্পর্ক রেখে রাজনীতির কথা কিন্তু আমরা বিএনপির অনেক নেতাদের কাছেও কিন্তু শুনি।